এই সরকার প্রথম 7 দিন যা করতে পারত গত 11 মাসেও তা করতে পারেনি। কাজেই সরকারটিকে আমরা অথর্ব সরকার হিসেবে দেখছি, অত্যন্ত বেখেয়ালি, এবং কারো কারো কিন্তু এক ধরনের অ্যাম্বিশন গ্রো করেছে। কারো কারো মধ্যে আমরা দেখুন অ্যাক্টিভিস্টদের সরকার, এনজিওদের সরকার, এরা ডোনার ফান্ডেড অর্গানাইজেশন চালিয়েছেন। তারা কোনোদিন কোথাও পুঁজি বিনিয়োগ করেছেন? শ্রমিকদের চালিয়েছেন? উৎপাদন করেছেন? করেননি। এইরকম একটি আপনার অ্যালুফ সরকার বাংলাদেশের ঘটনা প্রবাহের সঙ্গে আমাদের জন্য একটা দুর্ভাগ্য বয়ে এনেছে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে আওয়ামী লীগের এর চেয়ে খুশির আর কোনো কারণ হতে পারে না। প্রফেসর ইউনূসের সরকার এই আওয়ামী লীগের পারপাস যতটা সুন্দর করে সার্ভ করে গেলেন। উপদেষ্টা দুইজন অনেকক্ষণ 9 ঘন্টার উপরে অবরুদ্ধ ছিলেন এবং প্রত্যেকটা জায়গায় যারা ছাত্রলীগ। আবার আর একটা ব্যাপার আমি দেখি, গভর্নমেন্ট এদেরকে কি বিচার করবে? গভর্নমেন্টের অলিতে গলিতে, গভর্নমেন্টের ভেতরে তো এই পরাজিত স্বৈরাচারের দোসররা খুবই ক্ষমতাশালী হয়ে বসে আছেন। এমনকি আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেক উপদেষ্টারা আছেন যারা হয়তো বা ওই আগের আমলের যারা ব্যবসায়ী ছিল তাদেরকে নতুন করে কোনো না কোনো ক্যাপাসিটিতে পুনর্বাসনে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তাদেরকে হেল্প করছেন। অনেক বিগত দিনগুলোতে বেনিফিট পাওয়ার লোকজন এই সরকারের ভেতরেই বসে আছে। তাদের বিরুদ্ধে কি কোনো পরিমাণ স্টেপ নেওয়া হয়েছে? এদের মোরাল তো ভেঙে দেওয়া হয় নাই। বরং এই সরকার যে কাজটা করতে পারে, আমি আজকেও যেটা দেখতে পারলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের অফিসিয়াল পেজ থেকে ঘন ঘন যেভাবে ওই ফেসবুকের থেকে আপডেট দেওয়া হচ্ছে, ওই কাজটা যদি তাদের ফিল্ডে দেখা যেত তাহলে খুব ভালো হতো। যেমন আজকে ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টার পেজ থেকে ডোনেশন চাওয়া হয়েছে এবং সেটা ড্রপ করা হলো। এই ব্যাপারটা কি পরিমাণ নির্লজ্জপনা একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি অবশ্যই আশা করব পরবর্তীতে তাদের কেউ না কেউ এই ব্যাখ্যাটা দিবে। কেন তাদের প্রেস উইং থেকে শুরু করে তারা অত্যন্ত ভোকাল। ইনফ্যাক্ট এত ভোকাল প্রেস উইং সম্ভবত অন্যান্য সরকারের সময়ও খুব একটা ছিল না। তো আমার প্রশ্নটা হলো যে এই সরকারের কি এত টাকার স্বল্পতা পড়ে গেল যে এই যে এই টাইমের চিকিৎসা ইসের জন্য তারা আবার ওই এনজিও স্টাইলে টাকা তোলার দিকে চলে যাচ্ছে। হোয়ারএজ এই সরকার অনেক ল্যাভিশ কাজ কারবার করার সময়ে এই টাকাগুলা কিন্তু আসছে বিভিন্ন ক্যাপাসিটিতে। এবং কেন যখন একটা দুর্যোগ ঘটে যাবে, দুর্যোগ ঘটার পরেই বারবার করে টাকা তুলতে হবে? এ তো ব্যাপারটা পুরো দেশ জুড়ে ঘটেছে, কয়েক হাজার মানুষের উপর দিয়ে ঘটেছে। ব্যাপারটা এইরকম না, মানে এইটুকুন করার ক্যাপাসিটি সরকারের ভিতরে থাকা উচিত ছিল। দুর্যোগ মন্ত্রণালয় আছে, ত্রাণ মন্ত্রণালয় আছে, এমনকি সরকারের ইন্টারনাল ক্যাপাসিটিও আছে। এই টাকাগুলো কি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যয় করতে দেখা যায় না? অবশ্যই দেখা যায়। এই সরকারের উপদেষ্টারা যে পরিমাণ বিদেশ ভ্রমণ করেন, এই ডাটাটা খুবই হরিবল। অন্য অনেক নিয়মিত যারা মন্ত্রী থাকে, এমপি থাকে, তারাও অনেক ক্ষেত্রে এই রকম কিন্তু সফর করে না। যারা যারা অতীতে করতে অনেক বিতর্কিত হয়েছিল। এই সরকারের এমন অনেক জায়গা আছে যে ব্যাপারগুলো নিয়ে অনেকেই কথা বলে না, মনে করে যে না এই সরকারকে নিয়ে কেন কথা বলার দরকার। যারা আমরা কয়েকজন মানুষ এই সরকারের যেগুলা খারাপ কাজ হতো ক্রিটিক্যালি আমরা দেখতাম, সেই জায়গাগুলো নিয়ে বরং অনেক মানুষ অনেক প্রশ্ন তুলতো। বরং অনেক জায়গায় বলা হতো স্যার 5 বছর, স্যার 5 বছর, এই তো মাত্র কয়েকটা মাস আগে। বেঈমানদের কথা শুনেন না, আজকে তারা কই যারা বলতেছে 5 বছর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই সরকারের ব্যর্থতার যে জায়গাগুলো, এটা একটু বলতেই হবে। দেখবেন যে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, অনেকগুলা উপদেষ্টা আছে যারা কোটায় নিযুক্ত উপদেষ্টা। একদম স্মার্টলি যদি আমি বলার চেষ্টা করি, তাদের যোগ্যতার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অতীতে তাদের কাজ করার সম্পর্ক কি ছিল সেই অনুপাতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর কথা যদি বলি, হেলথ অ্যাডভাইসরের নামে তো আসলে রাস্তার পাড়ায় পাড়ায় এটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত, নিখোঁজ বিজ্ঞপ্তি। তার ভূমিকাটা কোথায়? এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে তাকে যে কোথাও দেখা গেল না, হেলথ অ্যাডভাইসরের তো পদত্যাগ করা দরকার ছিল। অনেকজন অ্যাডভাইসর আছে যাদেরকে কেউ দেখে না, তাদের নিয়োগ দেওয়ার ক্যাপাসিটিটা কি ছিল? এবং এই টাইপ একটা কোটার বিরুদ্ধে আন্দোলন করে আপনি ক্যাবিনেট সাজাইলেন পুরা কোটার উপদেষ্টা দিয়ে, অনেকজনকে দিয়ে। তারপর যখন একের পর এক কাজ হচ্ছে না, আপনি শুধু পরাজিত স্বৈরাচারের পর দোষ দিলেই হবে না, তারা খারাপ কাজ করবে এটা ধরেই নিতে হবে। ধরে নিয়ে আমরা কিভাবে ট্যাকেল করলাম সেই ব্যাপারটা দেখা দরকার ছিল। কিন্তু আমরা কি করলাম সেই ব্যাপারটা না দেখে এই সরকার সব দায় যদি তাদের পরই দিয়ে দেয়, এতে করে কোনো ভালো কিছু হইতে পারে না। আসবো আবারও সাইদ। আশরাফ কায়সার, আসলে আমরা কি পাচ্ছি? সরকার কেমন কাজ করছে একটু আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। এই অভিযোগগুলো তো আমরা শুনেই আসছি, বিশেষ করে আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগ এই সরকারের ভেতরে পুনর্বাসন হচ্ছে, অভিযোগ আছে সরকারের উপরে। এছাড়াও আপনার এই সরকারকেই তো বিচার করতে হবে। সো এরকম পুনর্বাসনের মধ্য দিয়ে বিচার, আওয়ামী লীগের যারা অভিযুক্ত তাদের বিচার আপনি কিভাবে দেখেন? আসলে সম্ভব কিনা? সরকারটির ধরন এবং তার পারফরমেন্সের কারণে আমাদের গণ অভ্যুত্থান ব্যাহত হয়ে গেছে। কেননা আমরা যাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম যে তারা গণ অভ্যুত্থানের যে সুফল সেটি মানুষের কাছে পৌঁছে দেবেন, সরকারটি গত 11 মাসে এটি করতে ব্যর্থ হয়েছেন। বিচারের প্রক্রিয়াতে সরকার তেমন কোনো অগ্রগতি ঘটাতে পারেনি। সরকারের একটা ভয়ঙ্কর রোগ পেয়ে বসেছে, সেটা হচ্ছে স্ক্রলে আসা, ব্রেকিং নিউজে আসা, টিভি ক্যামেরা দেখলে চুলটুল আছড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো। সেই ব্রেকিং নিউজের ব্যাপারে আমি একটু আপনাকে বলতে চাই যে প্রধান উপদেষ্টার দপ্তরে মিটিং করছেন আজ
তিনি 4টি দলের সাথে মিটিং করছেন এবং সেখানে আপনি সম্ভবত তথ্যটি সম্পর্কে জানেন যে এনসিপি কে এখানে ডাকা হয়েছে নতুন দলের মধ্যে এবং ইসলামী ঐক্যজোটকে ডাকা হয়েছে বিএনপি এবং জামাতের পাশে। আপনি কিভাবে দেখছেন? ইসলামী আন্দোলনকে ডাকা হয়েছে এবং মনে রাখতে হবে সেই দল যারা শেখ হাসিনার সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তার প্রশ্নবিদ্ধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল। আপনি যখন এরকম একটা ডানপন্থী এবং দক্ষিণপন্থী দলকে দেশের চতুর্থ দল মনে করে যমুনাতে ডাকেন, এর চেয়ে বড় অশনি সংকেত আমাদের রাজনৈতিক জীবনে কম। আপনি মনে রাখবেন, এদেরকে আর আপনি ঘাট থেকে নামাতে পারবেন না। এমনিতেই স্বাধীনতা বিরোধীরা রয়েছেন, তার সাথে এনসিপিকে আমরা ডানপন্থী দল হিসাবে গ্রো করতে দেখছি, তার সাথে আপনি ইসলামী আন্দোলনকে আবার ডেকেছেন। ওইখানে বিএনপি ছাড়া আর যারা রয়েছেন তারা নারী বিদ্বেষী, তারা আমাদের প্রগতি বিদ্বেষী, তাদের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। কাজে এই সরকারটি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পলানোর পরে আমরা যেরকম একটি প্রগতিশীল বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সরকারটি তার রাজনৈতিক অপকৌশল এবং মতলববাজির কারণে আমাদেরকে তার উল্টো ডিরেকশনে প্রবাহিত করছে। আজকে আমরা যখন কথা বলছি ওই মিটিংটি এরকম একটি ভয়ঙ্কর মিটিং হচ্ছে। এখন আপনি দেখেন যে সরকারটি যে আপনার বিচার প্রক্রিয়া এগোতে পারছে না, সংস্কারের ভঙ্গিটি যদি আপনি খেয়াল করেন, এই ভঙ্গির একটা অত্যন্ত রোম্যান্টিক ভঙ্গি। আপনি চা বিস্কিট খাচ্ছেন এবং বিভিন্ন সংস্কার আলাপ করছেন। বারবার নিউজ হচ্ছে বিএনপি কোথায় কোথায় সংস্কারে রাজি হচ্ছে না। বিএনপি সংস্কারের যেই জায়গায় রাজি হয়েছে, এটা আমাকে অবাক করেছে। এরকম একটি বড় দল তো আর বাংলাদেশের 47 নম্বর দলের মতো কথা বলবে না। কাজেই আর যা ঐক্যমত্য হয়েছে তারা অর্ডিন্যান্স করছেন না কেন? তারা ইতিমধ্যে 100টি অর্ডিন্যান্স করতে পারতেন। তারা কিসের জন্য অপেক্ষা করছেন? লন্ডনে যে বৈঠকটি হলো, তারপরে জনজীবনে একটা স্বস্তি ফিরে এলো যে নির্বাচনটি হবে। গত 60 দিনও আমরা তার কোনো প্রোগ্রেস দেখতে পেলাম না। সরকারের আপনি যে গতকালকের দুর্ঘটনা, তারপরে সরকারের উপদেষ্টাদের দেখেছেন, 6 জন উপদেষ্টা কি বার্ন ইউনিটে যেতে পারে, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে পারে? 6 জন উপদেষ্টার কাজ কি ওখানে? একজন উপদেষ্টা যাবেন, সেই উপদেষ্টাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না যার যাওয়ার কথা। এবং আপনি একটু অ্যাড করি, রাজনৈতিক দলের নেতারাও সেখানে গেছেন। আমরা জানি রাজনৈতিক দলের নেতাদের যাওয়াটাও অপছন্দ করেছি। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল করা হয়েছে, অনেকে সমালোচনা করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছে যাতে না যান। তাদের যাওয়াটাও অপ্রয়োজনীয় ছিল। দেখুন, আমরা জাতি হিসাবে ক্রাইসিস হ্যান্ডেলিং এ অত্যন্ত খারাপ। আপনি খেয়াল করে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার বলতে হয়েছে রাস্তা ছেড়ে দেন, জমায়েত করবেন না ইত্যাদি। তার সঙ্গে যদি বড় দলের নেতারা গিয়ে হাজির হন, তারা আসলে কি করতে গেছেন, তারা দুর্ঘটনায় কোন ভূমিকাতে আছেন? এটি কোনো জনপ্রিয়তার মাপকাঠি? এটি কোনো রাজনীতি হতে পারে? আমরা সেটিকেও নিন্দা জানাচ্ছি। 6 জন উপদেষ্টা লাইন ধরে দাঁড়িয়েছিলেন বার্ন ইউনিটে, সেটিকেও নিন্দা জানাচ্ছি। আপনার মনে রাখতে হবে, এদের চারপাশে যে লোকজন থাকে তারা সমস্ত শৃঙ্খলা ভেঙে ফেলে এবং তারা আপনার চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করে। কাজে আপনি এরকম একটি সরকার রয়েছে, সরকারটি ব্যর্থ হয়েছে চরমভাবে। আচ্ছা, 11 মাসে আপনি সরকারের পরিবর্তন দেখেন না কেন? আপনার তো 1 মাস পর পর রেটিং কার্ড থাকা উচিত। আপনি দেখতে পারেন যে কোটার ভিত্তিতে না হয় কিছু লোককে আপনি নিয়েছিলেন, যারা আপনার দুর্যোগের সময় প্রফেসর ইউনূসের সাথে ছিলেন। 1 মাস পরে বাদ দিয়ে দেন, 2 মাস পরে বাদ দিয়ে দেন, নতুন লোক নেন। দেশে অনেক যোগ্য লোক রয়েছে, কিন্তু সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত একরোখা। ভাব করেন তারা কথা শোনেন, বাস্তবে তারা কোনো কথা শোনেন না এবং তারা মনে করেন তারাই রাইট। কিন্তু তারা, আপনি যে সংস্কারটি প্রশাসনে হওয়ার কথা ছিল, পুলিশে হওয়ার কথা ছিল, তার কিছুই তারা করেননি। তার বিনিময়ে আমরা আমলাদেরকে দেশ চালাতে দেখছি। সরকারের অধিকাংশ লোক অ্যাডমিনিস্ট্রেশনে অত্যন্ত শিক্ষা উপদেষ্টা, আপনি জানেন যে তিনি এইচএসসি পরীক্ষা স্থগিত করার যে দাবি আসলো, সেই দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিতে পারলেন না এবং আমরা শুনেছি যে তিনি বলেছেন শিক্ষা সচিব রাজি না। সিদ্ধান্ত কে নেবেন, শিক্ষা উপদেষ্টা না শিক্ষা সচিব? অফকোর্স উপদেষ্টা নেবেন, কিন্তু তাদের তো সেই সক্ষমতা নেই। উনি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কি করে নেবেন? উনি হয়তো জীবনে ছোটখাটো সিদ্ধান্ত নিতে পারেন না। এরকম লোককে আপনি উপদেষ্টা বানিয়েছেন, কাজেই তারা সিদ্ধান্ত নিতে পারেন না। তারা সিদ্ধান্তের জন্য ব্যুরোক্রেটদের উপরে নির্ভর করেন। আর এই ব্যুরোক্রেটরা শেখ হাসিনাকে সার্ভ করেছে 16 বছর, তারা তাদের আবার সার্ভ করতে হবে, এটি মাথায় রেখে কাজ করছেন। ফলে আপনি গণবিপ্লব হাতছাড়া হয়ে গেছে, তার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না। আপনাকে কে নিষেধ করেছিল ব্যুরোক্রেসিতে সংস্কার করতে? এই সরকার প্রথম 7 দিন যা করতে পারত, গত 11 মাসেও তা করতে পারেনি। কাজেই সরকারটিকে আমরা অথর্ব সরকার হিসেবে দেখছি, অত্যন্ত বেখেয়ালি। এবং কারো কারো কিন্তু এক ধরনের অ্যাম্বিশন গ্রো করেছে। কারো কারো মধ্যে আমরা দেখুন অ্যাক্টিভিস্টদের সরকার, এনজিওদের সরকার, এরা ডোনার ফান্ডেড অর্গানাইজেশন চালিয়েছেন। তারা কোনোদিন কোথাও পুঁজি বিনিয়োগ করেছেন? শ্রমিকদের চালিয়েছেন? উৎপাদন করেছেন? করেননি। এইরকম একটি আপনার অ্যালুফ সরকার বাংলাদেশের ঘটনা প্রবাহের সঙ্গে আমাদের জন্য একটা দুর্ভাগ্য বয়ে এনেছে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে আওয়ামী লীগের এর চেয়ে খুশির আর কোনো কারণ হতে পারে না। প্রফেসর ইউনূসের সরকার এই আওয়ামী লীগের পারপাস যতটা সুন্দর করে সার্ভ করে গেলেন। এই মুহূর্তে যদি আমি কথা বলি, তাহলে নির্বাচন প্রতিশ্রুত টাইমে হওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে খুব কঠিন হয়ে যাবে। যেমন নির্বাচন ব্যাপারটাকেই
কিছুদিন আগে যেভাবে ভিলেনাইজ করা হয়েছে এই ব্যাপারটা খুবই প্যাথেটিক ছিল। আমরা যারা প্রথম থেকেই বলছি ইউনূস সাহেবের প্রতি ফুলেস্ট রেসপেক্ট রেখে যে তাদের একটা দায়িত্ব হলো কিছু সংস্কার করা, বেসিক কিছু সংস্কার করা এবং তারপর ইলেকশনটা আয়োজন করা। এটা শোনার পরে যেভাবে এই ব্যাপারটাকে নানাভাবে মক করা হয়েছে এবং সেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্যাট্রোনাইজ করেছে, দিস ইজ ইম্পর্টেন্ট থিং। দেখবেন কয়েকটা জায়গা থেকে এই ব্যাপারটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে না, 5 বছর করে বলা, কয়েকটা জায়গা থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা যখন ঈদের ভাষণ দিচ্ছেন এটাও তো বলা হয়েছে সুন্দর মতো কোকিল ডাকছিল এবং তারপরে এসে এটা বোঝানো হচ্ছে কোকিল ডাকতে ডাকতে একটা লাস্টে কর্কশ কণ্ঠে কাক চলে আসলো এবং ওই যে 5 বছরের যে হাইপটা ছিল দূর হয়ে গেল। এবং রূপক ভাষায় বিভিন্ন ভাবে মানে অ্যাপলিটিক্যাল অংশটাকে নিজের হাতে বড় করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি আপনাকে বলি যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই গভর্নমেন্টের অনেকেই সো কল্ড অনেক বেশি প্রগতিশীল, এমনকি যে ব্যাপারটার সাথে আমাদের বাংলাদেশের মানুষও হয়তো বা পুরোপুরি অভ্যস্ত না, কিন্তু তারা তাদের মতের বিপরীতক্রমের মানুষদেরকে এমন ভাবে মানে শক্তিশালী করেছে যে মতাদর্শ হয়তো বা তারা এই সরকার নিজেও বিশ্বাস করে না। কিন্তু এই ব্যাপারটা করার কারণে তারা ইমিডিয়েটলি মনে করছে যে অনেক ভালো কিছু হয়ে গেল, কিন্তু আলটিমেটলি যে ক্ষতিটা হয়ে যাবে সেটা হইলো অনেক কিছু আছে যে ইনস্ট্যান্ট মানে হাওয়া দিলেন আগুন বাড়তে থাকলো, একটা পর্যায়ে এত গুণ বেড়ে যেতে পারে যে জিনিসটা সাফার করতে হইতে পারে সবার। সো আজকের কথাটাই বলি, আজকে যে মুহূর্তে আমরা বসছি এই মুহূর্তে একটা মিটিং চলছিল যমুনাতে, 9টার সময় বিএনপি কে ডাকা হয়েছে, জামাতকে ডাকা হয়েছে, এনসিপি কে ডাকা হয়েছে। আই হ্যাভ নো অবজেকশন উইথ দিস, কিন্তু আশরাফ কায়সার ভাই যেটা বললেন যখনই দেখলাম ওই যে ইসলামী আন্দোলন যারা আছে চরমনাই পীরের ওনাদেরকেও যখন ডাকা হলো, তার মানে এসেনশিয়ালি কি এই গভর্নমেন্ট এটা মনে করে কিনা যে 4 নাম্বার দল হইল এই ইসলামী আন্দোলন অথবা 3 যেটাই হোক না কেন, এবং এইটা করার জন্য রাজনৈতিক কনসেনসাসে আসার জন্য তো এখনো রেজিস্টার্ড পায়নি, কিন্তু আরো অনেক জায়গা ছিল। এই সরকার প্রথম থেকে যেটা করেছে রাজনীতি ব্যাপারটাকে ভিলেনাইজ করার চেষ্টা করেছে। এই জায়গায় আমি ফ্রম ডে ওয়ান তীব্র আপত্তি জানিয়েছি, কারণ খারাপ রাজনীতির বিকল্প কখনোই বিরাজনীতিকরণ না। খারাপ রাজনীতির বিকল্প অবশ্যই ভালো রাজনীতি, কিন্তু আপনি রাজনীতির রাস্তাটাকেই যদি বন্ধ করে দেন আলটিমেটলি যেটা হবে এমন বিরাজনীতিকরণের ভূত চেপে আসবে যে ব্যাপারটা খুবই বাজে একটা রিয়াকশন হবে। এমনকি অনেক অ্যাপলিটিক্যাল মানুষজন অনেক পপুলিস্ট তালে হাওয়া দিতে থাকে। আমি সবসময় একটা কথা বলি, দেখবেন আজকে যখন আমরা বসে আছি ঠিক এই মুহূর্তে 2013 সালে যে শাহবাগের গণজাগরণ মঞ্চ যেটা জেগে উঠেছিল সেটা ইনিশিয়াল উদ্দেশ্য যেটাই থাক, কিন্তু লাস্টের দিকে শেখ হাসিনা যে নিজের পারপাসে কিভাবে ব্যবহার করেছে এই ব্যাপারটা তো খুবই বাজে একটা কালচার ছিল। এবং ওই সময় একটা টাইমে মনে হতো না পপুলিস্ট তালে হাওয়া দিয়ে ইমরান সরকারই ওই টাইমের জন্য বাংলাদেশের সরকার, সব মিডিয়া তাকে ফোকাস করতো যে কি খবর হবে না হবে, প্রত্যেকটা জায়গা থেকেই কাজটা করা হতো। কিন্তু দেখেন ওই হাওয়া দিতে 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 হোয়ার ইজ ইমরান সরকার, কিন্তু ওই টাইমে কিন্তু সারা দেশের মানুষ মনে করতো ওই জায়গায় হাওয়া দেওয়াটাই তালি দেওয়াটাই হইলো দেশপ্রেমের একটা নমুনা। সো অনেক পপুলিস্ট তত্ত্ব আছে এই গভর্নমেন্ট একটা ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আপনি জানেন জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই সঙ্গে এক ব্যক্তি হতে পারবেন না। এটা সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে, কিন্তু কিছু দল এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওইসব দল ও জোট জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আপনার ছোট করে আপনার সবকিছুই যদি ঐক্যমত কমিশন থেকে ঠিক করে দেয় তাইলে আসলে ইলেকশনেরও দরকার নাই, পার্লামেন্টেরও দরকার নাই, কোনো কিছু নাই। পার্লামেন্ট কিন্তু একটা সভরেন বডি, সো তাদের হাতে অনেক কিছু করার আছে। যারা জিতে আসবে তারপর ওইটাও তো তাদের পাশ করায় নিতে হবে। আমরা কেন সবসময় মনে করি যে যারাই আসবে এরপর থেকে মানে শেখ হাসিনার খাইসলত নিয়েই আসবে, আমরা কিন্তু এটা অ্যাজ অফ মানে মনেই করছি যে ওই জায়গায় যাওয়া মানে সবাই শেখ হাসিনা হয়েই যাবে, তারপরের থেকে আমরা হিসাবটা করা শুরু করি। কিন্তু এটা যদি আমরা না করি, আমরা যদি এটা না করি, যেমন অলরেডি প্রাইম মিনিস্টারের একটা বয়স আমরা ফিক্স করে দিয়েছি 10 বছরের বেশি যাইতে পারবে না, বরং যারা ক্ষমতায় যাওয়ার জন্য পটেনশিয়াল তারা যে একটা শর্তে একমত হয়েছে। আশরাফ কায়সার ভাইয়ের ওই শুরুর কথাটাতে বলি যে এইটাও কিন্তু অনেকে এক্সপেক্ট করে না, কিন্তু তারা একটা জায়গায় চলে আসছে। এখন যদি ওই একটা জায়গায় মেনে নেয় তাহলে আসলে সরকার প্রধান আর দলীয় প্রধান যদি আলাদা নাও হয় ঠিক আছে 5 বছর চলুক, তারপর যদি মনে হয় এক্সপেরিমেন্টাল অনেক কিছুই করা যাইতে পারে, কিন্তু একবারেই সব করতে গিয়ে যে অবস্থা যেটা হচ্ছে একইভাবে আবার